Hello! A very happy rainy good afternoon to all of you. আমি জানি না তোমরা কখন ভিডিওটা দেখছো, বাট এখন গুড আফটারনুন, তাই আমি গুড আফটারনুন বলে শুরু করলাম। সো আমি তো এখন ওয়েলনেসের উপর ভিডিও বানাচ্ছি, বাট আজকে যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে লিটল বিট ডিফারেন্ট। থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছে আমি কী নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি। তো আমাকে তো ডিটেলসে বলতে হবে, আরও অনেক কিছু এই টপিকটা নিয়ে আমি বলবো, তো সেগুলো শুনতে হবে। তাহলে চলো আর দেরি করবো না, শুরু করি। I hope so you all have heard about মার্সি কিলিং। এই মার্সি কিলিংয়ের একটা ফ্রেজ আছে, যে ফ্রেজটা আমরা অনেকেই জানি, বাট এই মার্সি কিলিংটা শুনলে কিছুটা আন্দাজ করতে পারি। তো ফ্রেজটার নাম হচ্ছে ইউথেনেশিয়া। এই ইউথেনেশিয়া বা মার্সি কিলিং সব জায়গায় কিন্তু লফুল না, কিছু কিছু জায়গায় আইন প্রণয়ন করে এই ইউথেনেশিয়া বা মার্সি কিলিংটা করা যাবে। তবে ইদানিংকালে এখন এই সময়ে সব কান্ট্রিতেই, এভরি কান্ট্রিতেই আমাদের এই মার্সি কিলিংটা আইনত করা হয়েছে। তো ফার্স্টে আমি ইন্ডিয়ার কথাই বলবো। মার্সি কিলিংটা অ্যাকচুয়ালি কী? মার্সি কিলিং অ্যাকচুয়ালি ইন্টেনশনালি এন্ডিং অফ এ লাইফ, রিলিভিং পেন অ্যান্ড সাফারিং। তার মানেটা কী হলো? একজন মানুষ যে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে, প্রচণ্ডভাবে সাফার করছে, বাট সে মারা যাচ্ছে না। সবাই চাইছে বা সেই পেশেন্টেও নিজে থেকে চাইছে যাতে সে শেষ নিঃশ্বাসটা ফেলে, কিন্তু সেটা হচ্ছে না, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো সেই মুহূর্তে অনেক রকমই মার্সি কিলিং বা ইউথেনেশিয়ার অনেকগুলো টাইপস অফ আছে, যে টাইপস অফগুলোর মাধ্যমে সেই পেশেন্টটিকে ইউথেনেশিয়ার আন্ডারে ফেলা হয়, অর্থাৎ এই মার্সি কিলিংয়ের আন্ডারে ফেলা হয়। সেই টাইপস অফগুলো নিয়ে আমি পরে বলবো। তার আগে ইন্ডিয়াতে এই ইউথেনেশিয়া বা মার্সি কিলিংটা কীভাবে হয়েছে বা আইন প্রণয়িত কীভাবে হয়েছে সেইটা আগে বললে তাহলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি মার্সি কিলিং কোন কোন ক্ষেত্রে করা হয়। 1973 সাল, Miss Aruna Sandberg, as a former nurse, as a junior nurse, was worked at Mumbai Hospital, King Edward Jenner Memorial Hospital. This was situated in Mumbai. At the end of this year, 1973, Aruna was changing her dress in a changing room. Suddenly, a ward boy, Sohanlal Valmiki, who entered in the room, and she was totally unknown about that Sohanlal is entering in the room. She was changing her dress, and Sohanlal raped her brutally. She was sexually assaulted. পরের দিন সন্ধ্যেবেলা গাড়ির ভিতরে তার খুব বাজে অবস্থায় অরুণাকে পাওয়া যায়, and this was all happened in 1973. Aruna was committed to anyone, and he was also a doctor of this hospital. She was admitted very soon. Aruna actually got shocked. Aruna Sandberg একটা কোমার মধ্যে চলে গেছিলেন টানা 37 বছর। এই ওনার যে ডিসঅর্ডার বা যে ডিজিজ, যে ব্যাপারটা ঘটেছিল, যে কোমার মধ্যে চলে গেছিলেন, তিনি এটার এগেনস্টে লড়াই করেছিলেন। তো 1973 সাল থেকে টানা 2011 সাল পর্যন্ত, সাডেনলি 2010 সালে ওনার একজন ফ্রেন্ড, জার্নালিস্ট, ওয়াজ এ জার্নালিস্ট, নেম ওয়াজ পিঙ্কি বিরানি. Pinky Virani was a journalist, and and her husband was admitted in the hospital. তো পিঙ্কি বিরানি চেয়েছিলেন যে উনি জানতেন যে এরকম ঘটেছিল অরুণার সাথে, তো উনি অরুণাকে দেখতে চেয়েছিলেন হসপিটালে, কিন্তু হসপিটালে ওনাকে দেখতে অ্যালাউ করা হয়নি। আফটার সাম টাইম শি ওয়াজ রিকোয়েস্টেড টু দ্য হসপিটাল অথরিটি অ্যান্ড শি ওয়াজ অ্যালাউড। পিঙ্কি বিরানি যখন ঢুকেছিলেন এবং যখন অরুণাকে দেখেন ওই অবস্থায়, তখন অলরেডি 37 ইয়ার্স কমপ্লিটেড অরুণার, এটার বিরুদ্ধে লড়াই করা। নাইনটিন থেকে 2011 সাল পর্যন্ত এই যে পিঙ্কি বিরানি, হু ওয়াজ আ জার্নালিস্ট অ্যান্ড এ ফ্রেন্ড অফ, নট সো ক্লোজ ফ্রেন্ড, the friend of Aruna Sandberg, who knows about that, কিন্তু তিনি দেখা করতে আসেননি 1973 থেকে 2011 সালের ফেজটাতে। 2011 সালের প্রথম দিকে ওনার হাজব্যান্ড, মানে পিঙ্কি বিরানি যিনি, ওনার হাজব্যান্ড সেই মুম্বাইয়ের হসপিটালে অ্যাডমিটেড হয়েছিলেন। তখন তিনি অরুণার সঙ্গে দেখা করেন, সে পিঙ্কি বিরানি অরুণার সঙ্গে দেখা করেন।
অরুণার ওই অবস্থা দেখে যে অরুণা টানা 38 বছর ধরে একই হসপিটালে একই বেডে শুয়েছিলেন, সেইটা দেখে পিঙ্কি বিরানির খারাপ লেগেছিল এবং তিনি চেয়েছিলেন যে ইউথ্যানেশিয়ার আন্ডারে যাতে অরুণাকে ফেলা হয়। কিন্তু এত বছর ধরে সেই হসপিটালের যারা অনেক পুরনো যে নার্স ছিলেন, যে ডিএনএস ছিলেন বা নার্স সুপারিনটেন্ডেন্ট যারা ছিলেন, তারা চাননি যে এরকম কিছু হোক। বাট পিঙ্কি বিরানি, হু ওয়াজ আ জার্নালিস্ট, উনি একটা কেস ফাইল করেন এবং তার সঙ্গে যিনি কাছে উকিল ছিলেন, যে লয়ার ছিলেন, তিনিও সেই কেসটি লড়েন। 2011 সালের মিডল অফ দ্য 2011 এই কেসটা স্টার্ট হয়। অ্যাকচুয়ালি অরুণা সানবার্গ, যার সাথে এই ঘটনাটা ঘটেছিল, উনি টোটালি কোমায় ছিলেন এই 38 বছর টানা। তাও ওনার সাথে যারা অরুণা সানবার্গের সাথে যারা ছিলেন তারা তাকে দেখে রেখেছিলেন, সেই হসপিটালে এত বছর ছিলেন, এত দিন ছিলেন। শি ওয়াজ ওকে, বাট উনি কোনোভাবে কিওর করছিলেন বা ওভারকাম করছিলেন না। অ্যাকচুয়ালি তার প্রবলেমটা হয়েছিল যখন ইন দ্য টাইম অফ দিস সেক্সুয়ালি অ্যাসল্ট, যখন তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছিল 1973-তে। The Sohanlal, the ward boy, he choked her with a dog chain and sodomized her. This type of sodomizing is totally a criminal offense in some country and here, and it was totally forced. Aruna was in a very critical situation on the time. Still now she bears it about 38 years. Cut off O2 to her brain, that means ওনার ব্রেনে, মানে অরুণার ব্রেনে কোনোভাবে অক্সিজেন পৌঁছাতো না, তো ব্রেন অ্যানক্সিয়া শিকার হয়েছিলেন অরুণা। এছাড়াও সার্ভাইকাল ইঞ্জুরি যেটা হয়েছিল, সার্ভাইকাল ইঞ্জুরি ভার্টিব্রা সার্ভাইকাল ইঞ্জুরি হয়েছিল, সেখান থেকে ওনার একটা পার্শিয়াল লস অফ ভিশন হয়েছিল, যেটা জানি আমরা কর্টিক্যাল ব্লাইন্ডনেস বলে। সো দিস টাইপ অফ ব্রেন অ্যানক্সিয়া, দেন দ্য সার্ভাইকাল ইঞ্জুরি অ্যান্ড দ্য কর্টিক্যাল ব্লাইন্ডনেস সব কিছু মিলিয়ে উনি একটা অন্যরকম একটা সিচুয়েশনে চলে গেছিলেন। অরুণা সানবার্গ 38 ইয়ার্স টানা এই কোমায় ছিলেন। তিনি কোনো রেসপন্স করতেন না, তাকিয়ে থাকতেন, বাট কোনো রেসপন্স করতেন না। কিন্তু অনেক পুরনো যে নার্সরা ছিলেন বা যে ডক্টররা ওনাকে ওখানকে ট্রিটমেন্ট করেছেন, তারা চেয়েছিল যে অরুণা ঠিকঠাক বা তাকে ওখানে রাখা হয়। কিন্তু যখন ওনার এই জার্নালিস্ট ফ্রেন্ড পিঙ্কি বিরানি কেসটা করলো যাতে ইউথ্যানেশিয়ার আন্ডারে তাকে ফেলা হয়, ওই মোমেন্টে যে হসপিটাল অথরিটি ছিল, সেই হসপিটাল অথরিটি নজরে বুঝেছিলেন যে না, অরুণাকে আর এই হসপিটালে রাখা যাবে না, ওর যে কস্টটা হচ্ছে সেই কস্টটা বিয়ার করা যাবে না কোনোভাবে। তো এটা নিয়ে একটা অনেক বড় প্রবলেম হয়েছিল। বাট অরুণার যে ফ্রেন্ডরা ছিলেন বা যে এতদিন ধরে অরুণাকে যারা কিওর করে এসছেন বা এতদিন ট্রিটমেন্ট দিয়ে এসছেন, তারা কেউ চায়নি এটা ঘটুক। কেসটা ফাইল হয় কোর্টে, বাট এই তো ওনারা অরুণাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে মার্সি কিলিং যেন অরুণাকে করা না হয়, এইটার পক্ষে যারা ছিলেন তারা কোর্টে গিয়েছিলেন এবং সবাই একসাথে কোর্টে ছিলেন। ওই মোমেন্টে সুপ্রিম কোর্টেরই বিচার দেওয়া হয় যে না, এই অর্ডারটা অরুণা সানবার্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়, করা হবে না। কারণ অরুণা সানবার্গ একটু হলেও যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে। হয়তো সে ওইখানেই পড়ে থাকে, বেডশোর হয়ে গেছে, তার পেছনে সব কিছু খারাপ অবস্থায় আছে, কিন্তু শি ইজ বেটার দ্যান বিফোর। পিঙ্কি বিরানি ওই টাইমটাতে উনি লস করেছিলেন, এই কেসটা উনি জিততে পারেননি। কিন্তু ওই 2011 এই কেসটা, এই পিটিশনটা যেটা ছিল, এই যে ইউথ্যানেশিয়ার যে ফ্যাক্ট সেটা হচ্ছে তখনই আইন প্রণয়নভাবে করা হয়েছিল 2011-এ। যদিও পিঙ্কি বিরানি এই কেসটার এগেনস্টে উনি হেরে যান, তবুও 2015 ইয়ারে অরুণা ওয়াজ গট নিউমোনিয়া হয়েছিল এবং 2015 সালে উনি মারা যান। তো এই যে পুরো ঘটনাটা ঘটেছিল অরুণা সানবার্গকে নিয়ে, ওনাকে ব্রুটালি রেপ করা হয়েছিল, দেন উনি 37 বছর টানা কোমায় ছিলেন। 37 বছর হয়ে গেলেও 38 বছরে এসে ওনার এগেনস্টে এই ইউথ্যানেশিয়ার আন্ডারে ফেলা হোক এরকম একটা ওনার ফ্রেন্ড করেছিলেন, যদিও তিনি সেই কেসটা জিততে পারেননি। তারপরে আরও টানা 5 থেকে 6 বছর, টোটাল উনি 42 ইয়ার্স এই যে জিনিসটার বিরুদ্ধে উনি লড়াই করলেন। তো কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিতে পেশেন্ট পার্টি, এখানে না হয় অরুণার কোনো পেশেন্ট অরুণা যে পেশেন্ট ছিলেন ওনার কোনো রিলেশনে কেউ ছিল না,
কেউ ছিল না, তাই তিনি সেই একটা হসপিটালে থেকে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তার কোনো রিলেটিভস ছিল না তাই। কিন্তু আদার কান্ট্রিজে বা আমাদের কান্ট্রি যেখানেই হোক, কোনো পেশেন্টের এরকম কন্ডিশন হলে যে পেশেন্ট পার্টি থাকে, সেই পেশেন্ট পার্টিও চায় না যে খুব বেশি কষ্টের মধ্যে দিয়ে এরা যাক, চান না এটা। অরুণা সানবার্গের রিলেটিভস যেহেতু কেউ ছিলেন না, তাই এত বছর ধরেই হসপিটালই ওনার কস্টটা বিয়ার করে গেছেন। একটা মোমেন্টে যখন পিঙ্কি বিরিয়ানি এই কেসটা করলেন, তখন হসপিটাল অথরিটিও চেয়েছিলেন যে না, পিঙ্কি বিরিয়ানির কথা শুনেই এই অরুণা সানবার্গকে মুক্তি দেওয়া হোক। সেটা হয়নি। 2015 সালে উনি নিজেই নিউমোনিয়াতে মারা গিয়েছিলেন। তো এই ঘটনাটায় যখন অন্য কান্ট্রিতে বা অন্য ইন্ডিয়াতে অন্য কোনো পেশেন্টের উপর হয়ে থাকে, তখন সেটাকে পেশেন্ট পার্টিও চায় যে পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে দেন ইটস ওকে। সব জায়গায় এটা আইন প্রণয়িত নয় যে পেশেন্ট আনকনসিয়াস থাকলেও পেশেন্ট পার্টির নির্দেশ অনুসারে তাকে এই জাস্টিসটা দেওয়া হবে, সেটা হয় না সব ক্ষেত্রে। কিন্তু যদি পেশেন্ট কনসিয়াস থাকে, পেশেন্টও যদি বলে যে না, সে এই যে পেনটার বিয়ার করতে পারছে না, দেন পেশেন্ট পার্টির কথা শুনে অ্যান্ড পেশেন্টের কথা শুনে এইটাকে এই জাস্টিসটা সেই পেশেন্টকে দেওয়া হয়। মার্সি কিলিং বা ইউথ্যানেশিয়ার অনেকগুলো টাইপস অফ বা ক্লাসিফিকেশন আছে। সেই ক্লাসিফিকেশনগুলো 3 টাইপস অফ আছে। The first one is assisted suicide versus euthanasia, and the second one is active versus passive, and the third one is voluntary versus non-voluntary. Assisted suicide টা কি? অ্যাসিস্টেড সুইসাইড হচ্ছে যে PAS, পার্সোনাল অ্যাসিস্টেড সুইসাইড, মানে ডক্টরসদের একজন ডক্টরের সাজেশন শুনে যে একজন ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকে, তার সাহায্যে যে পেশেন্টকে এটার আন্ডারে ফেলা, মার্সি কিলিংয়ের আন্ডারে ফেলা হয়, সেটা হচ্ছে PAS সুইসাইড, অ্যাসিস্টেড সুইসাইড। মানে ডাইরেক্ট সেই পেশেন্টকে কিন্তু সেই মার্সি কিলিংয়ের আন্ডারে ফেলা হয় না, আস্তে আস্তে সময় নিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করা হয়। এইটা হচ্ছে অ্যাসিস্টেড সুইসাইড ভার্সেস ইউথ্যানেশিয়া। And the next one is active euthanasia. Euthanasia is basically when most people think of euthanasia, they think of a doctor directly ending someone's life. তো অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া এটা আছে পারপাসফুলি করা হয়। আর এই অ্যাক্টিভ ইউথ্যানেশিয়ার মাধ্যমে পেশেন্ট কমফোর্টেবলি শেষ নিঃশ্বাসটা ফেলতে পারে। বাট দিস প্যাসিভ উইথহোল্ডিং অর লিমিটিং লাইফ সাস্টেইন ট্রিটমেন্ট দ্যাট আ পারসন পাসেস মোর উইকলি। মানে কোনো একটা ট্রিটমেন্ট যখন তুমি হোল্ড করে রাখছো, তখন তো সেই পেশেন্টের ভেতরে কতটা কষ্ট হচ্ছে, মেবি পেশেন্ট রেসপন্স করতে পারে না, তাও পেশেন্টের নিজের একটা সহ্য ক্ষমতা থাকে। তো এই যে প্যাসিভ যে ব্যাপারটা থাকে, সেইটা প্রচণ্ড রকমভাবে কষ্টদায়ক এবং আনকমফোর্টেবল হয়ে থাকে পেশেন্টের জন্য। সেই জন্য ইন্ডিয়াতেও হচ্ছে ল 2011 ল পাস করা হয়েছে। সেই জন্য অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া পুরোপুরি লিগাল, কিন্তু প্যাসিভ ইউথ্যানেশিয়া পুরোপুরি লিগাল নয়। Then it comes to voluntary and non-voluntary. Voluntary, basically, someone makes a conscious decision to seek help with ending their life. দ্যাট মিনস পেশেন্ট যখন কনসিয়াস থাকে, তখন পেশেন্টও চাইছে যে সে এই পেনটার বিয়ার করতে পারছে না, তাই সেও চাই যে ইউথ্যানেশিয়ার আন্ডারে তাকে ফেলতে, মার্সি কিলিংয়ের আন্ডারে তাকে যেন মার্সি কিল করা হয়। এবং পেশেন্ট পার্টিও চাইছে যে পেশেন্ট যেন লাস্ট মোমেন্টে এই কষ্টটা না পায়, তাই এই মার্সি কিলিংয়ের আন্ডারে তখন পেশেন্টকে ফেলা হয়। অ্যান্ড দ্যাটস কল্ড ভলেন্টারি মার্সি কিলিং আর ভলেন্টারি ইউথ্যানেশিয়া। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ নন ভলেন্টারি। হোয়াট ইজ নন ভলেন্টারি? পেশেন্ট পেশেন্ট ইজ আনকনশিয়াস, বাট পেশেন্ট পার্টি চাইছেন যে পেশেন্ট চলে যাক, পেশেন্ট যাতে এই পেনটা বিয়ার না করে। পেশেন্ট নিজেও বুঝতে পারছেন যে সে বেঁচে আছে আদৌ, হয়তো ব্রেন কাজ করছে, কখনো কখনো মিস অরুণার মতন কেস হয় যে ওনার ব্রেনও কাজ করছে না, উনি নিজেও বুঝতে পারছেন না, ওনার ভিশন কাজ করে না, ওনার ব্রেন কাজ করে না, সে নিজেও বুঝতে পারছে না সে আদৌ বেঁচে আছে কি না, তাই এই পেনটা বিয়ার করতে পারবে না। সেই ক্ষেত্রে নন ভলেন্টারি যে মার্সি কিলিং, তখন সেইটা অ্যাপ্লাই করা হয়। দ্য টাইপ অফ PAS, ফিজিক্যাল অ্যাসিস্টেড সুইসাইড, যেটা আগেই আমি বলছিলাম, ফিজিক্যাল অ্যাসিস্টেড সুইসাইড, এই জিনিসটা PAS যেটা, এটাই মোস্ট অফ দ্য কান্ট্রিতে করা হয়। তার মধ্যে কিছু কিছু উল্লেখযোগ্য কান্ট্রি যেগুলো হচ্ছে ওয়াশিংটন, অরিগন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, এই কান্ট্রিগুলো, প্লাস ওদিকে বেলজিয়াম, কলম্বিয়া, এই জায়গাগুলিতে অনেক বছর আগে থেকেই এই PAS যেটা ফিজিক্যাল অ্যাসিস্টেড সুইসাইড, এই ব্যাপারটা করা হয়েছে ইউথ্যানেশিয়ার আন্ডারে ফেলে পেশেন্ট পার্টিকে ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্টের দ্বারা মার্সি কিলিংয়ের আন্ডারে ফেলা হয়।
2001 সালে নেদারল্যান্ডে প্রথম এই আইন প্রণয়ন করা হয়। 2001 সালে এটা করা হয়েছিল প্রথম, সেটা নেদারল্যান্ডে। কিন্তু নেদারল্যান্ডে বা নেদারল্যান্ড আর বেলজিয়ামে করা হয়েছে। নেদারল্যান্ড আর বেলজিয়ামের একটা কোড আছে, যে কোডটা প্রচণ্ডভাবেই মানা হয় এই মার্সি কিলিং বা ইউথেনেশিয়ার সময়। সেটা হচ্ছে টার্মিনেশন অফ লাইফ বাই আ ডক্টর অ্যাট দ্য রিকোয়েস্ট অফ পেশেন্ট। মানে পেশেন্টের রিকোয়েস্ট যেন সেইখানে থাকে। পেশেন্ট আনকনসিয়াস আছে, পেশেন্ট চাইছে না, বা পেশেন্ট কখনো কনসিয়াস থাকে কিন্তু বাড়ির লোক চাইছে না, সেটা পুরোপুরি একটা ইললিগালভাবেই ধরা হয়। সেই জন্য নেদারল্যান্ড অ্যান্ড বেলজিয়ামে সবসময় অ্যাক্টিভ ইউথেনেশিয়া যেটা, সেইটার আন্ডারে পেশেন্টকে ফেলা হয়। প্যাসিভ ইউথেনেশিয়া বা নন ভলেন্টারি ইউথেনেশিয়ার আন্ডারে পেশেন্টকে ফেলা হয় না, সেটা ইললিগাল। আফটার দ্যাট বেলজিয়ামে হয়েছিল 2002-তে, নেদারল্যান্ডে হয়েছিল 2001-এ। তো এই দুটো কান্ট্রিতে দুটো জিনিস প্রচণ্ডভাবে মানা হয়। সাউথ কোরিয়াতে এটা পাশ করেছিল 2009 সালে, 2009 সাউথ কোরিয়াতে এই মার্সি কিলিংটা প্রথম আইন প্রণয়নভাবে করা হয়েছিল। আর 2011 সালে আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে এটা আইন প্রণয়নভাবে পাশ করা হয়। সেটা হচ্ছে 2011-এ অরুণা সানবার্গ কেস। এই কেসটা দিয়ে শুরু হয়েছিল। এরপরে আরও কিছু মানুষের করা, যদিও অরুণা সানবার্গ কেসটা করার পরেও যদি ওনার ক্ষেত্রে এই কেসটা প্রযোজ্য হয়নি, বা ওনার যে জার্নালিস্ট ফ্রেন্ড ছিলেন, শি ডিফিটেড। Passive euthanasia is legal in India under strict guidelines. Patients must consent through a lining well and must be terminally ill or in a vegetative state. মানে পেশেন্টকে এমন একটা কন্ডিশনে থাকতে হবে যে কন্ডিশনে থাকলে সত্যি সত্যি ডক্টরস বা পেশেন্ট পার্টি বা পেশেন্ট রিলেটিভসেও মনে হবে না পেশেন্টে এবার যাওয়া উচিত, বা পেশেন্টে এই পেনটা সহ্য করার কোনো দরকার নেই। ওই মোমেন্টকেই পেশেন্টকে ইন্ডিয়াতে প্যাসিভ ইউথেনেশিয়ার আন্ডারে ফেলা হয় অবশ্যই। তবে ইন্ডিয়াতে ইউথেনেশিয়ার ব্যাপারে আরও দুটো রুলস আছে, যে দুটো রুলসের মধ্যে সেই পেশেন্ট পড়লেই তবে ইউথেনেশিয়াটা মানা হয়। সেই দুটো রুলসের মধ্যে ফার্স্ট রুলস হচ্ছে পেশেন্টের ব্রেন ডেড হতে হবে। পেশেন্টের ব্রেন ডেড হতে, অর্থাৎ ব্রেন অ্যানক্সিয়া, যেটা অরুণা সানবার্গের ক্ষেত্রে হয়েছিল, ব্রেন অ্যানক্সিয়া, ব্রেন ডেড হতে হবে। তবে ভেন্টিলেটরে সুইচ অফ করতে হবে অ্যান্ড পেশেন্ট উইল বি অন দ্য ইউথেনেশিয়া, প্যাসিভ ইউথেনেশিয়া পেশেন্ট। তবে সেই ক্ষেত্রে পেশেন্টকে এর আন্ডারে ফেলা যেতে পারে। অ্যান্ড দেন নেক্সট ওয়ান ইজ পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট। দ্যাট মিনস পেশেন্টকে ফুড, ওয়াটার, নিউট্রিশন এইগুলো আস্তে আস্তে দেওয়া বন্ধ করতে হবে। তবে এমন কোনো সিচুয়েশনে পেশেন্টকে ফেলা যাবে না যে পেশেন্টের প্রচণ্ড পেন হচ্ছে, একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে আছে, মারা যাওয়ার সময় তো সেই পেশেন্ট একটা অদ্ভুত একটা পেন একটা টলারেট করছে, সেইটা যেন না হয়। তবে ওই সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, যে ভেজিটেটিভ স্টেট যেটা থাকবে পেশেন্টের, তখন তাকে আস্তে আস্তে ফুড, ওয়াটার এগুলো দেওয়া বন্ধ করা হয়, বা যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে সেই ট্রিটমেন্টটা অন্যভাবে করা হয়, যাতে পেশেন্ট আনকমফোর্টেবল ফিলও যাতে না করতে পারে। তো এই দুটো, একটা ব্রেন্ডেড কন্ডিশন আর একটা এই ফুড, নিউট্রিশন বন্ধ করে দেওয়া হয়, ওখানে ভেন্টিলেটর সুইচ অফ করা হয়, এবং এখানে ফুড, ওয়াটার এগুলো দেওয়া বন্ধ করা হয়। 2013-এ একটা পোল করা হয়, যে পোলটাতে বা একটা রিসার্চ করা হয়, যে রিসার্চে নিউ ইংল্যান্ডে জার্নাল অফ মেডিসিন বলে একটা পেপার বা একটা সংস্থা আছে, যে সংস্থাটা যারা বের করেছিলেন যে 65% অফ পিপলস ইন 74 কান্ট্রিজ, 74টা কান্ট্রির মধ্যে 65% অফ পিপল এই মার্সি কিলিং বা ইউথেনেশিয়ার পুরোপুরি এগেনস্টে থাকেন, যারা এই ইউথেনেশিয়ার আন্ডার পেয়েছিল। 2013 সালে, রিসেন্ট 7 years এগো 2013 সালে এই গণনাটা করা হয়েছে। 74টা কান্ট্রির মধ্যে 65% মানুষ এই পুরোপুরি ইউথেনেশিয়ার এগেনস্টে, যে তারা চান না যে মার্সি কিল করা হোক। তাদের মধ্যে মার্সি কিল মানে হচ্ছে ইললিগাল, মার্সি কিল মানে ফোর্স কিলিং। বাট দিস ইজ নট, ফোর্স কিলিংটা করা হয় না, যেহেতু প্যাসিভ ইউথেনেশিয়ার আন্ডার এটাকে ফেলা হয়েছে। অ্যাক্টিভ ইউথেনেশিয়া ইজ লিটল ডিফারেন্ট। অ্যাক্টিভ ইউথেনেশিয়া পেশেন্ট বুঝতে পারে না, বা নন ভলেন্টারি ইউথেনেশিয়া পেশেন্ট বুঝতে পারে না। ইউএস স্টেটে যেটা দেখা গেছে, 18% অফ পিপল হু আর ইন সাপোর্ট অফ দিস প্রসেস ইউথেনেশিয়া। তো আমি যেহেতু এই পুরো বক্তব্যটা রাখলাম, এখানে আমারও কোনো একটা পয়েন্ট থেকে যায় যেখানে আমার বলতে মনে হবে, বা আপনারাও বা তোমরাও চাইবে যে আমিও এটা নিয়ে কী বলি, আমার ওপিনিয়ন কি, আমি কি এটার এগেনস্টে না আমি এটার ফরে। আমি অফকোর্স এটার ফরে, আমি এটার এগেনস্টে নই। মার্সি কিলিংটা একটা প্রসেস, মার্সি কিলিং কোনো ফোর্স কিলিং নয়। প্যাসিভ ইউথেনেশিয়া যেটা, বা যেটা ভলেন্টারি ইউথেনেশিয়া, এটার পুরোপুরি ফরে আমি। তো মার্সি কিলিং ইজ নট ইললিগাল, ইটস লিগাল।
একজন মানুষ যে দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে, সে হয়তো কনসাস বা আনকনসিয়াস। কনসাস হলেও অরুণা স্যান্ডবার্গ ওয়াজ নট কনসাস, শি ওয়াজ আনকনসিয়াস, বিকজ ওনার সাবকনসিয়াস মাইন্ডে চলছে কিছু একটা, কিন্তু সেটা সে এক্সপোজ করতে পারছে না। আর ওনার সার্ভাইকাল ইঞ্জুরি ছিল, ওনার আই প্রবলেম ছিল, শি ওয়াজ আনাবেল বিকজ ব্রেনের সঙ্গে সেটা কানেক্টেড ছিল। তো ওনার যে পিঙ্কি ওনার যে জার্নালিস্ট ফ্রেন্ড ছিলেন, তো তিনি যে কেস ফাইলটা যেটা তিনি করেছিলেন, শি ওয়াজ রাইট। তো এটাই বলবো যে একজন পেশেন্ট যে আনকনশিয়াস, যে কনসাস নয়, হোয়াট এভার শি অর হি মাইট বি কনসাস, সে চাইছে যে সে চলে যাক, বাট অন্য কেউ সেটা যদি এগেনস্টে কিছু একটা করে যে না একজন মানুষ বেঁচে আছে, তাকে জোর করে মেরে ফেলা হচ্ছে, এটা যদি কেউ মনে করে, পুরোপুরি সেটা অবশ্যই তাদের নিজেদের ধারণা বা নিজেদের বক্তব্য, আমার নয় এটা। আমার মতে this is right, mercy killing is right in the case of course, the passive euthanasia and voluntary euthanasia, not active euthanasia. Active euthanasia is too much brutal. অ্যান্ড নন ভলেন্টারি যেটা আছে, নন ভলেন্টারিটা পেশেন্টের আনকনশিয়াস অবস্থায়, নন ভলেন্টারি পুরোটা আমি ভুল বলবো না, নন ভলেন্টারি ইট ইজ ওকে, বাট পেশেন্ট তখন আনকনশিয়াস থাকে। আমি এই পেশেন্টের কিছু বলার থাকতে পারে, পেশেন্ট এটাও বলতে পারে যে না আমি যে স্টেটে আছি, সে অফকোর্স আনকনশিয়াস, সেই কোনো রিয়াকশন দিচ্ছে না যে আমি কিছু, এক মনে তো সবার তো একটা সাবকনশিয়াস মাইন্ড থাকে, সে হয়তো সেই সাবকনশিয়াস মাইন্ডে নিজেকে বলছে যে না আমি থাকতে চাই। তো এই ব্যাপারটা তখন কেউ বুঝতে পারে না, যেটা পেশেন্ট পার্টি যেটা দেখছে বা রিলেটিভসে যেটা দেখে সেইটা দেখে তারা ডিসিশন নেয় এবং সেটাই করা হয়। এই মোমেন্টে মোস্ট অফ দ্য কান্ট্রিজ হ্যাভ দিস রুলস, দিস লেজিসলেটিভ, যে ইউথেনেশিয়া বা মার্সি কিল ইজ লিগাল। Of the times it is proved that euthanasia is not a legal torture, it is the power of dying. In the court it is the die with dignity. যদি পেশেন্ট নিজে কনসাস হয় এবং সে নিজে থেকে চায়, দেন ইটস ডাই উইথ ডিগনিটি।